দর্শক, গত কয়েক মাস ধরে শিল্প কারখানায় চলা শ্রমিক অসন্তোষের কারণে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশের পোশাক সহ রপ্তানিমুখী অধিকাংশ খাত। নানান ইস্যুতে শ্রমিকদের অবরোধ, অগ্নিসংযোগ, ভাঙচুরের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে গেছে বহু কলকারখানা। এসব প্রতিষ্ঠানের মালিকরা যেমন সর্বশান্ত হয়ে গেছেন, তেমনি কাজ হারানোর ঝুঁকিতে পড়েছেন শ্রমিকরাও। খাস সংশ্লিষ্ট উদ্যোক্তারা বলছেন, ইতিমধ্যে বিপুল সংখ্যক রপ্তানি আদেশ বাংলাদেশ থেকে প্রতিবেশী ভারত সহ প্রতিযোগী দেশগুলোতে স্থানান্তর করেছে ক্রেতা। এভাবে চলতে থাকলে রপ্তানি আয় ধস নামার পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা করছেন বিশেষজ্ঞ। এমন বাস্তবতায় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় শিল্প কারখানায় অস্থিরতা নিয়ন্ত্রণে আনার উপায়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আর্টিমিল স্টুডিওতে আছেন নিম্নতম মজুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ইকতেদার আহমেদ, বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম ইহসান এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার। যাচ্ছি মূল আলোচনা। জনাব বাবুল আক্তার, 3 মাসের বেশি সময় ধরে কলকারখানায় অস্থিরতা চলছে, কেন এটা থামছে না? ধন্যবাদ যে আজকের আলোচনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যে আসলে পোশাক শিল্পটা এবং রপ্তানি খাতগুলো শুধু পোশাক শিল্পই না, আমাদের দেশের অর্থনৈতিক চালিকা শক্তি। এক্ষেত্রে অস্থিরতা আমাদের সবাইকেই একবারে দুশ্চিন্তায় ফেলে দেয়। পোশাক শিল্পে কেন অস্থিরতা থামছে না, এটা এক কথায় বলা খুব কঠিন। এখানে যেভাবে শ্রমিকদের সমস্যা আছে, দাবি দেওয়ার বিষয় আছে, এখানে মালিকদেরও সমস্যা আছে। এখানে বর্তমান 5ই আগস্টের পর যে বিগত সরকারের পতনের পর বর্তমান যে সরকার কাজ করে তাদের অভিজ্ঞতারও কিছু সমস্যা আছে। এবং এর সাথে যে বহিরাগত যে আমরা যে কথাগুলো বলি সেগুলো আছে, এবং বহিরাগত বলতে বিভিন্ন স্বার্থান্বেষী মহল। এবং এই ক্ষেত্রে নতুন যে বিষয়টা আমরা দেখছি যে ব্যাংকিং খাত এই সাথে জড়িত। বিশেষ করে কিছু ব্যাংক দুর্বল হয়ে যাওয়ায় ওই সমস্ত ব্যাংকে যে সমস্ত মালিকদের এলসি খোলা ছিল সেখান থেকেও তারা ব্যাংকের যে সহযোগিতা পাওয়ার যে পরিমাণ পাওয়ার কথা সেটাও তারা পাচ্ছে না। এছাড়াও যে আমরা যদি বর্তমান সরকারের যে অবস্থা পোশাক শিল্পে, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যেভাবে 5ই আগস্টের আগে যেভাবে গোয়েন্দা নজরদারি ছিল এবং কলকারখানা অধিদপ্তরের যেভাবে একটা নজরদারি ছিল, কোন কারখানাটা দুর্বল হয়ে যাচ্ছে, কোন কারখানাটা বন্ধ হয়ে যেতে পারে, কোনটা কি হচ্ছে, আসলে আমাদের দেখা মতে এখন এই গোয়েন্দা নজরদারিটা আমরা দেখছি না। যদি গোয়েন্দা নজরদারি থাকতো তাহলে সরকার পূর্বেই জানতে পারতো যে কোন কোন কারখানায় সমস্যা হতে পারে, কোন কোন কারখানাটা দুর্বল হয়ে গেছে। এখানে এটার বড় একটা ঘাটতি আছে। আর কিছু বিষয় আছে, দেখেন যে শ্রম অসন্তোষ, যে বকেয়া মজুরি নিয়ে যে বিষয়টা আছে, যে কারখানা বন্ধ হয়ে গেছে, মালিক শ্রমিকদের পাওনা আদি পরিশোধ করবে। আইন বলে দিচ্ছে কারখানা বন্ধ হলে তাকে কিভাবে ভাতা আদি দিতে হবে, কত তারিখের ভিতরে পরিশোধ করতে পারবে। তো এখন যদি এগুলো যদি পেন্ডিং থাকে তখন শ্রমিকেরা নিরুপায় হয়ে তখন তারা তাদের যে পাওনাটা আদায় করার জন্য রাস্তায় নেমে যায় অথবা রাস্তা ব্লক করে দেয়। তখন এই সাথে আরও বিভিন্ন ধরনের স্বার্থান্বেষী মহল এসেও যোগদান করে। তবে আমার মনে হয় যে শ্রমিকদের চাওয়া পাওয়া তেমন বেশি একটা না, আর বেশিরভাগ চাওয়ার সাথেই কিন্তু আর্থিক ইনভলভমেন্ট নাই। মোটা দাগে যদি আর্থিক ইনভলভমেন্ট বলি, শুধু মজুরিটা, এছাড়াও কিন্তু মজুরির বাইরে যেও কিন্তু আন্দোলন হচ্ছে। তাহলে অর্থাৎ সেগুলো কি, সেগুলো কিন্তু আলোচনার টেবিলে নিয়ে আসলেই সমাধান করা সম্ভব। তো পরে আবার আসবো। জি জনাব ফজলে শামীম ইহসান, অস্থিরতা দীর্ঘায়িত হওয়ার পেছনে দায়ী আসলে কার? প্রথমত আমি ধন্যবাদ দিই বাবুল ভাইকে, যে আসলে আজকে বাবুল আক্তার যে বক্তব্যটা রেখেছেন আমি তার সাথে শতভাগ একমত। মানে আমি আসলে বলবো না যে আমি কিছুটা দ্বিমত পোষণ করি, আমি শতভাগ একমত। আমি কিছুকে অ্যাড করতে চাই ওনার কথার সাথে, যে উনি যথার্থ বলেছেন যে যদি বেতন ভাতা দিয়ে বাকি থাকে, তাহলে মজুরি বাকি থাকে, তখন শ্রমিকের তো রাস্তায় নামা ছাড়া উপায় থাকে না অনেক সময়, বিকজ তাদের বাড়ি ভাড়া বাকি থাকে, তাদের রেশন বাকি থাকে, তখন শ্রমিক যাবে কোথায়। আমি যেটা একটু অ্যাড করতে চাই যে শ্রমিকদের দাবি অবশ্যই থাকবে, তাদের অনেক সময় সব ফ্যাক্টরিগুলো সমান সক্ষমতা রাখে না, বিশেষ করে এই সরকার পরিবর্তনের পরে অনেক মালিকরাই রাজনীতির সাথে জড়িত থাকার কারণে ওনারা জেলে আছেন বা ওনারা দেশে নাই, দেশ থেকে চলে গিয়েছেন। সাথে যেভাবে বলা হলো যে ব্যাংকিং সেক্টর আমি মনে করি যে অনেকাংশে একটা মুখ থুবড়ে পড়েছে, ফলে ব্যাংকের সাপোর্ট আগে যেভাবে পাওয়া যেত সেগুলো পাওয়া যাচ্ছে না। কিন্তু তাই বলে সহিংসতা যেটা ভাঙচুর বা যে একটা অগ্নিসংযোগ বা সাধারণ জনগণকে কষ্ট দেওয়া রাস্তা বন্ধ করে, আমার মনে সেই জায়গাটা শুধুমাত্র শ্রমিক আন্দোলনের জন্য হচ্ছে না। কারণ
বেতন দিতে না পারাটা কিছু না কিছু ফ্যাক্টরি, আমাদের 1-2% ফ্যাক্টরি এটা সবসময় থাকে, কারণ সবার ব্যবসা সবসময় সমান যায় না। কিন্তু এই ভাঙচুরটা তো আমরা আগে দেখি নাই, বা এইভাবে রাস্তা বন্ধ করা বা এইভাবে অগ্নিসংযোগ করার ব্যাপারটা বেতনের জন্য আমরা কখনো দেখি নাই। তাহলে এখন কেন সেটা হচ্ছে? তার মানে কি এর সাথে অন্য কেউ উস্কানি দিচ্ছে? আমি যদি আরেকটু পিছনে যাই, যে শ্রমিক আন্দোলনটা যে শুরু হলো 3 মাস আগে, প্রথমে কি ছিল দাবি? যে বেকার যুব সংঘ নামে একটা সংগঠন, তারা ব্যানার ছাপিয়ে তারা ফ্যাক্টরিগুলো থেকে ভাঙচুর করলো, রাস্তায় গাড়ি ভাঙচুর করলো, তাদেরকে চাকরি দিতে হবে। এটা তো আমার শ্রমিকরা করে নাই। আপনি যদি দেখেন যে বেক্সিমকো শ্রমিকরা বেতনের দাবিতে তারা আন্দোলনের সময় তারা পাশের ফ্যাক্টরিতে আগুন ধরাই দিল, বেক্সিমকোতে আগুন দিল না। তার মানে কি এখানে বেক্সিমকো শ্রমিকরা আগুন দিছে? আমার তো মনে হয় না, কারণ তারা খেপার তাদের ফ্যাক্টরি কেন বেতন দিচ্ছে না, তাহলে পাশের ফ্যাক্টরি থেকে কেন আগুন দিবে? আমি দেখলাম যে বেতনের দাবিতে ট্রাক রাস্তাতে হাইজ্যাক করে এনে ভিডিওতে দেখা গেল যে আরেকটা গার্মেন্টসের গেট ভাঙা হলো, তো ওই শ্রমিকরা তো ভিতরে ছিল, তারা তো ভাঙচুরটা করে নাই। তাহলে এখানে আমার কাছে মনে হচ্ছে যে এই সমস্যাগুলোর মাঝখানে কোনো একটা পক্ষ এসে আসলে এখানে উস্কানি দিচ্ছে যেন শ্রমিক আন্দোলনটাকে আরো বেশি বেগবান করা যায়। এখানে একটা এলাকাতে আন্দোলনটা হচ্ছে, সে আশুলিয়া সাভার এই অঞ্চল, সাভারও না, আশুলিয়া থেকে জিরাবো পর্যন্ত এই অঞ্চলটাতে মেইনলি এখন আন্দোলনটা হচ্ছে। আপনি নারায়ণগঞ্জ বলেন, গাজীপুর বলেন, চিটাগাং বলেন, ঢাকা বলেন, অন্যান্য অঞ্চলে কিন্তু এই সমস্যাটা নাই। এর থেকে আমরা একটা বুঝতে পারি যে ওই শুধু একটা অঞ্চলেই কি শ্রমিকের অসন্তোষ, অন্য অঞ্চলে কি নাই? অবশ্যই আছে, কিন্তু এখানে ভাঙচুর হচ্ছে না, কারণ এখানে উস্কানিদাতারা শক্তিশালী না। আমার মনে হয় যে এই বিষয়গুলো একটু নজরে নিয়ে একটু ভিন্নভাবে চিন্তা করলে আমার কাছে মনে হয় যে শ্রমিক অসন্তোষটা কমানো সম্ভব, কারণ সাধারণ শ্রমিকরা কখনোই এইসব ভাঙচুরের সাথে জড়িত না বলে আমার অভিজ্ঞতা বলে। ধন্যবাদ জনাব ইফতেখার আহমেদ। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একাধিকবার উদ্যোগ নিয়েও শিল্প কারখানায় শান্তি ফেরানো যায়নি। এর কারণ কি? কেন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না? অন্তর্বর্তী সরকারের তো ম্যান্ডেট আসলে তো হলো যে দেশে একটা দ্রুততম সময়ের মধ্যে একটা হলো নির্বাচনের ব্যবস্থা করা, যেটা হলো যে সুযোগ সম্বলিত মাঠ হতে হবে এবং সকল রাজনৈতিক দলের ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকতে হবে। এখন এই যে আমাদের যে শ্রমশিল্পে অসন্তোষ বা অন্যান্য শিল্পে যে যদি অসন্তোষ দেখা দেয়, এগুলো তো হয়তো আমরা তো অ্যান্টিসিপেট করি নাই, হঠাৎ হয়তো এই ধরনের অসন্তোষ দেখা দিচ্ছে। এখন যদি অসন্তোষ দেখাই দেয়, যেহেতু তারা সরকারের দায়িত্ব আছে, তাহলে হলো এই অসন্তোষ নিবারণের দায়িত্ব তাদের। তো সরকারের পক্ষ থেকে তো যখনই যেখানে অসন্তোষ হচ্ছে, আমি দেখেছি যে তারা তাদের সামর্থ্য মতো বা তাদের সাধ্যমতো তারা চেষ্টা করছে যে এই অসন্তোষ নিবারণের জন্য বা অসন্তোষ দমনের জন্য। এখন শ্রমিকদের যেটা বাবুল সাহেব বলেছেন যে কোনো কারখানায় যদি তাদের যে মজুরি, যেটা মাসিক মজুরি, যেটা এখন মাসিক মজুরি যদি বকেয়া পড়ে এবং এটা যদি 2-3 মাসের বকেয়া হয়ে যায়, তাহলে তো ধরেন শ্রমিকরা তো অসন্তোষ অবশ্যই দেখা দিবে। এবং এটা হলো যে আমি বলবো যে এটার জন্য তো মালিক পক্ষ যারা, তাকে তো তিনি যেহেতু একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন এবং এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে হয়তো অতীতে তিনি অনেক লাভবানও হয়েছেন, এখন হয়তো বিভিন্ন ব্যাংকের অসামর্থ্যের কারণে বা বিভিন্ন ব্যাংক অর্থনৈতিকভাবে সমস্যার সম্মুখীন হওয়ার কারণে হয়তো ঠিকমতো হয়তো ফাইন্যান্স করতে পারছে না, অর্থাৎ যে সকল ব্যাংক থেকে তারা ফাইন্যান্স নিত। আমাদের যে পোশাক শিল্পের যে সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে যে আমরা যে পোশাক রপ্তানি করি, সেটা তো হলো একটা প্রতিযোগী বাজার। এখন এই প্রতিযোগী বাজারে যদি আপনাকে পোশাক রপ্তানি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু দেশের অভ্যন্তরে আমাদের যে স্থিতিশীলতা বলেন বা স্ট্যাবিলিটি বলেন, পলিটিক্যাল স্ট্যাবিলিটি, এটা কিন্তু অত্যন্ত জরুরি। তো আমি দেখেছি যে সরকার কিন্তু, এটা অন্তর্বর্তী সরকার হলেও এবং এটা অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট না হলেও, তারা কিন্তু এই সকল সমস্যা সমাধানে অত্যন্ত আন্তরিক। এবং এই যে আমাদের যে আজকে যে শিল্প সেক্টরে যে অসন্তোষ, এগুলো তো এই অসন্তোষের পিছনে তো কোনো না কোনো মহলে তো ইন্ধন আছে, ইন্ধন ছাড়া তো এটা তো হতে পারে না। তো আমি তো ওই জন্যই আপনাকে বললাম যে আমি নিজে প্রত্যক্ষ করেছি যে মালিক শ্রমিক সম্পর্ক অধিকাংশ কারখানায় কিন্তু অত্যন্ত হলো মধুর। তাহলে সেই মধুর সম্পর্ক থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে কিছু কিছু কারখানার ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে অসন্তোষ হচ্ছে। এবং আমাদের যে শামীম সাহেব যেটা বললেন যে কারখানায় অসন্তোষ, তিনি তার নিজের কারখানায় আগুন না দিয়ে পাশের কারখানায় আগুন দিচ্ছেন। এটার অর্থ হচ্ছে এর পিছনে একটা শক্তি আছে। এই শক্তি হলো যে উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারা দেশকে অস্থিতিশীল করে তাদের নিজস্ব যে লক্ষ্য বা উদ্দেশ্য আছে সেটা বাস্তবায়ন করতে চায়। ধন্যবাদ আপনাকে। জনাব বাবুল আক্তার, কেউ বলছেন শুধু বেতন ভাতার কারণে শ্রমিক আন্দোলন হচ্ছে, বিষয়টা তেমন না, এখানে রাজনীতি ঢুকে গেছে।
কারা রাজনীতি করছে, কেন করছে? এই যে ভাঙচুর বা উস্কানি, ষড়যন্ত্র, এগুলো আমরা বিগত দিন থেকেই আমরা শুনে আসছি, সেই 2006 সাল থেকে। কিন্তু আমার অভিজ্ঞতা আমি দেখছি যে কোনো কিছুরই এখন পর্যন্ত তদন্ত করে যে কারা উস্কানির সাথে জড়িত, কারা বিদেশি ষড়যন্ত্রকারী বা কারা এটা ইন্ধন দিচ্ছে, এই ধরনের কিন্তু বাহির করা এখন পর্যন্ত যে আনুষ্ঠানিকভাবে আমরা দেখিনি। আমরা শুধু পেপার পত্রিকায় বিভিন্ন জায়গায় আমরা একে অপরকে দোষারোপ করে যাচ্ছি। যে এখানে শুধু রাজনীতি না, এখানে বিভিন্ন স্বার্থান্বেষী মহলও কিন্তু এখানে জড়িত আছে। এখানে ঝুট ব্যবসায়ী আছে, টিফিন ব্যবসায়ী আছে, সাপ্লাইয়ার আছে, পাশের ফ্যাক্টরি আছে। যদি পাশের ফ্যাক্টরি এটা হতে পারে যে শামীম ভাই এটা আমার মানে বিরোধিতা করতে পারে, একই ভাইয়ের কাজ করে দুইটা ফ্যাক্টরি আছে, যদি ওর ফ্যাক্টরিতে সমস্যা হলে তার কাজটা ভাইয়ের উপরে থাকবে না, তার ফ্যাক্টরিতে আসবে। মানে এই ধরনেরও আছে। তো এখানে শুধু একটা মাত্র কারণই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে না। আর কারখানার যারা সাধারণ শ্রমিক আছে, দেখেন সেই কারখানাগুলোর সাধারণ শ্রমিকের ভিতরে কিন্তু ইউনিটি নেই। যখন কোনো কিছু নিয়ে আপনার সমস্যার সৃষ্টি হয়, তখন তারা ওই একটা বিষয়ের উপরে নিয়েই কিন্তু তারা মানে ইউনিটি হয়। তখন তাদের বিগত দিনের যত ক্ষোভ আছে, আক্ষেপ আছে, সব কিছু তারা একবারে নিয়ে আসে। আর এই সুযোগটাই এই বাহিরের এই যাদের কথা বললাম যে এই স্বার্থান্বেষী মহলগুলো তারা এটা নিয়ে থাকে। তবে মালিক শ্রমিক যে সুমধুর সম্পর্ক, এটা আসলে খুবই কম। বড় বড় কারখানার মালিকদের সাথে সুসম্পর্ক টেকসই না, যদিও থাকে সেটা আমি টেকসই দেখছি না, যার জন্য বড় বড় কারখানাগুলোতেই কিন্তু অনেক সময় বেশি ধরনের আনরেস্ট হয়ে থাকে। আপনি যদি দেখেন যে নারায়ণগঞ্জ, গাজীপুর বা চট্টগ্রামে কিন্তু অনেক কারখানা আছে, সেখানে কিন্তু আন্দোলন নেই। তাহলে কেন সেখানে আন্দোলন নেই? সেখানকার মালিক এবং শ্রমিকের ভিতরে ভালো একটা সুসম্পর্ক আছে। মালিক জানে শ্রমিকের কি কি প্রয়োজন আছে এবং সাধারণ শ্রমিকেরাও জানে তার মালিকের সক্ষমতা কত দূর আছে। কারখানা যারা পরিচালনা করে, ডাইরেক্টর, পিএম, জিএম, সুপারভাইজার, লাইন চিফ, এই টাইপের যে লোকগুলো আছে, এদের সাথে শ্রমিকদের সাথে সুসম্পর্ক হওয়া খুবই খুবই জরুরি। আপনি যে ম্যানেজমেন্টের কথা বলছেন, হ্যাঁ ম্যানেজমেন্টের কথা বলছি। গার্মেন্টস শ্রমিকদের সাথে যদি ব্যবহারটার কথা বলি, একজন সুপারভাইজার, লাইন চিফ, জিএম এর তার ব্যবহার কিন্তু তুই তোকারি করে। এখানে কিন্তু যে ব্যবহারগত অনেকটা সমস্যা আছে। আপনি যদি সব ফ্যাক্টরির কথা বলতে চাচ্ছেন, হ্যাঁ আমি এটা একেবারে গ্রিন ফ্যাক্টরি সহ বলছি। আমি একবারে গ্রিন ফ্যাক্টরি সহ বলছি, ভালোভাবে বলছেন যে সব জায়গাতেই। আমি একেবারে আমি ঢালাওভাবে বলছি যে কারখানার যে সুপারভাইজার লেভেল, লাইন চিফ লেভেল ওয়ার্কারদের সাথে তুই তো করে ব্যবহার করে, এটা আমি একটা ঢালাওভাবে বলছি এবং গ্রিন ফ্যাক্টরি সহ। আমি জনাব শামীম এহসান, আমি আপনার কাছে শুনতে চাই আপনি এই ব্যাপারে কি উত্তর দিবেন, যে এই যে জনাব বাবুল আক্তার যেভাবে ঢালাওভাবে বলছে যে সব ফ্যাক্টরিতেই শ্রমিকদের সাথে তুই তুকারি করা হয়, খারাপ ব্যবহার করা হয়, মানে সে ব্যাপারে আপনি কি বলবেন? আচ্ছা, আমি একটু কারেকশন করে দিই। বাবুল ভাই যেটা বলতে চাইছে, আমি যদি ভুল না বুঝে থাকি, যে সুপারভাইজাররা শ্রমিকদের সাথে অনেক সময় খারাপ ব্যবহার করে। আপনি তো এটা মালিক না, মানে সুপারভাইজার লেভেলে যারা থাকে, ফ্লোর লেভেলে ম্যানেজমেন্ট থাকে, তারা ম্যানেজমেন্টের কথা। আচ্ছা, ম্যানেজমেন্টের কথা। এখন এইটা উনি যেভাবে ঢালাওভাবে কমপ্লেন করছে, আমি সেটাকে মেনে নিচ্ছি না। আমি একদম উড়িয়েও দিচ্ছি না, একদম যেটা হয় না আমি সেটা অস্বীকার করতেছি না। আগে এটা বেশি হতো, কিন্তু উনি নিজেও স্বীকার করবেন যে গত 10 বছর 12 বছর ধরে আমাদের এখানকার কালচার অনেক বেশি চেঞ্জ হয়েছে। 2013 ঘটনার পর থেকে আমরা অনেক বেশি কাজ করছি, ওনারাও কাজ করতেছেন, বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম চলতেছে, বিভিন্নভাবে আমরা মোটিভেশনাল করতেছি। এখানে একটা সমস্যা আমি একটু আপনাকে 1 মিনিট সময় নিয়ে বলি। এই যে যারা নাকি আমার এই মিড লেভেলে ম্যানেজমেন্টে আসে, তারা কারা? তারা কিন্তু শ্রমিক দিক থেকেই আসছে। একজন সিনিয়র অপারেটর, একজন খুব ভালো স্যাম্পল ম্যান, তাদেরকে আমরা সুপারভাইজারে প্রমোশন করি, তাদেরকে সুপারভাইজারের ট্রেনিংটা দিই, স্কিলটা দিই। এখন যেটা সমস্যাটা হয়ে যায়, উনি যখন প্রমোশনটা পান সেই সুপারভাইজার, উনি তখন ওনার যে কর্তৃত্ব যেটা আছে, যে উনি একজন সুপিরিয়র হয়েছেন ওনার কলিগের থেকে, এটা বোঝাতে গিয়ে উনি অনেক সময় একটু হাই টোনে কথা বলেন, এক দেশের গালি এক দেশের বুলি, ফলে দেখা যায় যে আমাদের এই তুই এটা করিস না কেন, এইরকমভাবে ওনারা ব্যবহার করেন, যেটা নাকি কোনো মতেই গ্রহণযোগ্য না। যেটা অনেক বেশি ছিল যে সে তার সুপিরিয়রটা বোঝানোর জন্য অনেক সময় সে হাই টোনে বা ধমক দিয়ে কথা বলতো। আমি স্বীকার করছি যে 10, 12, 15 বছর আগে যে আমাদের পরিস্থিতি ছিল, এখন কিন্তু সেই পরিস্থিতি নাই। এখন এটা বহু অংশে আমি মনে করি যে 80-90% ফ্যাক্টরিতেই এইটাকে আমরা, বিশেষ করে কমপ্লায়েন্স ফ্যাক্টরিগুলোতে তো 100%ই মোটামুটি আমরা এটাকে সমাধান করতে পেরেছি। কিছু জায়গাতে ওই সুপারভাইজারের পার্সোনাল একটা ব্যবহার থাকতে পারে, কোনোখানে তার সাথে শ্রমিকের
ঘনিষ্ঠ সম্পর্কের কারণে সেরকম অনেক সময় ব্যবহার করে, তার একটা গার্জেন স্বরূপ, তার ওই বড় ভাই বড় বোন স্বরূপ আচরণের কারণে ওই মহিলা সুপারভাইজার হয়তো কোনো একটা শ্রমিকের সাথে বকা দিয়ে কথা বলতে পারে, যেটা তারপরে এটা আমরা অ্যালাউ করি না। কিন্তু যেভাবে ঢালাওভাবে যেটা বলা হচ্ছে সেরকম যদি হতো তাহলে এরকম বিচ্ছিন্ন আন্দোলন ছাড়া সারা দেশেই কিন্তু একটা পরিস্থিতি সৃষ্টি হইতো, যে একটা অসন্তোষ সৃষ্টি হইতো, যে স্যার সুপারভাইজার সবাই খারাপ, আমার ফ্যাক্টরিতে গালি দিছে, কাজ করব না। সেরকম কিন্তু হচ্ছে না, দু একটা জায়গাতে হচ্ছে, আমরা সেগুলোকে অ্যাড্রেস করতেছি এবং সেখানে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি। এবং সেই সাথে আমরা কিন্তু শ্রমিক মালিক দুই পক্ষ মিলেই শ্রমিকদের সংগঠন আছে, ওয়ার্কার্স রিসোর্স ইনস্টিটিউট আছে, ওয়ার্কার ট্রেনিং ইনস্টিটিউট আছে, আমাদের ট্রেনিংগুলো আছে। আমরা কিন্তু এখানে এই মিড লেভেল ম্যানেজমেন্টদেরকে ট্রেনিং দিচ্ছি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ট্রেনিং দিচ্ছি, যে কিভাবে আমরা এই ব্যবহারটা ভালো করে আমরা প্রোডাক্টিভিটি আনতে পারি, এবং আমরা অনেকাংশে এটা আসে মনে করি সফল হয়েছি। ফলে এই ব্যবহারের জন্য আন্দোলন হচ্ছে, এইটার সাথে আমি আসলে একমত না। এটা একটা কারণ হতে পারে কিছু কিছু জায়গাতে, বাট বেশিরভাগ ক্ষেত্রে এটা আসলে কারণ না। ধন্যবাদ। আপনার কাছে আমি পরে আবার আসবো। জনাব ইকতেদার আহমেদ, চলতি শ্রমিক অসন্তোষের সমাধান আসলে কি? শিল্প খাতে স্থিতিশীলতা ফেরানোর উপায় কি? শুনবো আপনার কাছে, তবে ছোট্ট একটি বিরতির পর। দর্শক, বিজনেস টকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যেই, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবার স্বাগত। দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান বিজনেস টক, সঙ্গে আছি আমি সৈয়দ আশিক রহমান। আজ আমরা আলোচনা করছি শিল্প কারখানায় অস্থিরতা ও করণীয় নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। জনাব ইকতেদার আহমেদ, বিরতির আগে যে প্রশ্নটি আপনার কাছে ছিল, যে গত 3 মাস ধরে যে শ্রমিক অসন্তোষ চলছে তার সমাধান আসলে কি? শিল্প খাতে স্থিতিশীলতা ফেরানোর উপায় কি? দেখুন, শ্রমিকদের কাছে হচ্ছিল সবচেয়ে মুখ্য হলো তার মজুরি, যে তাকে যে পরিমাণ মজুরি দেওয়া হয়, এই মজুরি দিয়ে তিনি তার স্ত্রী সহ বা 1 বা 2 সন্তান সহ ব্যয় নির্বাহ করতে পারেন কিনা। তো এটা আমরা দেখেছি যে এটা নির্ধারণের জন্য তো মজুরি বোর্ড আছে, এবং আমি নিজেও মজুরি বোর্ডে ছিলাম। তো যে এটা একটা শিল্প সেক্টর, যেটা সরকার কর্তৃক ঘোষিত শিল্প সেক্টর। তো আমাদের পোশাক শিল্প হচ্ছিল সরকার কর্তৃক ঘোষিত শিল্প সেক্টর। এখন আমাদের শ্রম আইন অনুযায়ী একটা শিল্প সেক্টরের মজুরি নির্ধারণ পরবর্তী 5 বছর পরে কিন্তু মজুরি নির্ধারিত হয়। কিন্তু আমরা পোশাক শিল্পের ক্ষেত্রে দেখেছি যে 5 বছরের আগেই দেখা যাচ্ছে যে শ্রমিক অসন্তোষের কারণে বা অন্য যে কোনো কারণেই হোক, 5 বছরের পূর্বেই দেখা যাচ্ছে যে মজুরি নির্ধারণের কার্যক্রম শুরু হয়। কিন্তু অন্যান্য শিল্পের ক্ষেত্রে আমরা দেখেছি যে 5 বছর কেন 10 বছর অতিক্রান্ত হওয়ার পরেও দেখা যাচ্ছে যে মজুরি নির্ধারণ কার্যক্রম হচ্ছে না। আমাদের অর্থনীতিতে হয়তো ওই সকল সেক্টরের ওই ধরনের অবদান নাই, বা ওই সকল সেক্টরে এত অধিক সংখ্যক শ্রমিক কর্মরত না, বা তারা যদি ওই শিল্প সেক্টর যদি অস্থিতিশীল হয়, সেটা দেশের অর্থনীতিতে হয়তো তেমন কোনো সম্ভাবনা সৃষ্টি করবে না। এই সকল কারণ বিবেচনায় নিয়েই আমরা দেখেছি যে প্রত্যেকটি সরকারি হলো আমাদের যে এই যে পোশাক শিল্প খাত, এখানে তো 2 ধরনের কারখানা আছে, একটা হলো যে নিট, আর একটা হলো ওভেন। তো এখানে দেখেছি যে আমাদের যে সরকার সবসময় কিন্তু তৎপর যে এই শিল্প সেক্টর যেন অত্যন্ত এই যে শৃঙ্খলার সাথে এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই তাদের যে উৎপাদনশীলতা বা উৎপাদন সক্ষমতা, এটা যেন বজায় রাখতে পারে, এবং দেশের অর্থনীতি যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, রপ্তানিও যেন ক্ষতিগ্রস্ত না হয়। তো এখন আমাদেরকে বিবেচনায় নিতে হবে যে তাদের যে মজুরি, একটা মজুরি নির্ধারিত হয়, এটা কার্যকাল থাকে 5 বছর। তো সর্বশেষ যে মজুরি নির্ধারিত হয়েছে, তখন একটা ব্যবস্থা করা হলো যে প্রতি বছর অটোমেটিক্যালি আপনি তার মজুরি 5% বেড়ে যাবে। তো এটা আমি মনে করি যে এটা হচ্ছিল একটা ইতিবাচক দিক, এবং এখন হয়তো একটা আলোচনা চলতেছে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ এবং সরকারের সাথেও, যে এই 5%কে শ্রমিকদের থেকে দাবি উঠেছে যে এটাকে 10% করার জন্য, এবং সরকার থেকে বোধহয় বলা হয়েছে যে 6% পর্যন্ত হয়তো করা যাবে। তো এটা যদি করা যায়, আমার কথা হচ্ছে যে আপনার একটা সেক্টরকে স্বাভাবিক রাখার জন্য এবং সেখানে স্থিতিশীলতা এবং শান্তি বজায় রাখার জন্য যা কিছু প্রয়োজন, সেটা হচ্ছিল সক্ষমতার মধ্যে দিয়ে। মালিকপক্ষের তো সক্ষমতা থাকতে হবে। মালিকপক্ষে যদি সক্ষমতা না থাকে, তিনি কোত্থেকে দিবেন? তিনি ব্যবসা করেন, ব্যবসা করার তার উদ্দেশ্যই হচ্ছে খালি বাংলাদেশ না, পৃথিবীর সর্বত্র ব্যবসায়ীর উদ্দেশ্য হলো যে তিনি তার পুঁজি বিনিয়োগ করবেন, পুঁজি বিনিয়োগ করে তিনি যে লাভ আহরণ করবেন, সেই লাভ থেকে তিনি তার জীবিকা নির্বাহ করবেন, এবং তার কারখানা কর্মরত শ্রমিক যারা আছে তাদেরও জীবিকা নির্বাহের ক্ষেত্রে তার পক্ষে যতটুকু সম্ভব তিনি সহায়তা বা সহযোগিতা করবেন। সেজন্যই আমরা বলি যে শ্রমিকের মজুরি এমন হওয়া উচিত যাতে তিনি মাসিক যে মজুরি পান তার হলো ওভারটাইম সহ, এটা দিয়ে যেন তার যে দৈনিক বা মাসিক যে জীবনযাত্রার ব্যয়, সেটা যেন উনি সঠিকভাবে নির্বাহ করতে পারেন। আমাদের মনে হয় যে মালিক পক্ষ যদি আর একটু
সচেষ্ট হয় এবং বায়ারদের সাথে তারা যদি ওইভাবে প্রপারলি নেগোশিয়েট করতে পারে এবং আমাদের যে বিভিন্ন কারখানা আছে কারখানা মালিকদের মধ্যে যদি সমন্বয় থাকে, তাদের তো বিজিএমই এবং বিকেএমই তাদের তো কেন্দ্রীয়ভাবে দুটি অ্যাসোসিয়েশন রয়েছে। তো এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে তারা যদি সিদ্ধান্ত নেয় যে একটা বেঞ্চ প্রাইস থাকবে, এই বেঞ্চ প্রাইসের নিচে আমরা কোনো অর্ডার অ্যাকসেপ্ট করব না। আমি অনুরোধ করব মালিক পক্ষকে, আপনাদের যেহেতু সংগঠন আছে, আপনারা সংগঠনের মাধ্যমে একটা বেঞ্চ প্রাইস নির্ধারণ করেন যে এর নিচের কোনো প্রাইস আপনারা অ্যাকসেপ্ট করবেন না। তাহলে হয়তো আপনাদের পক্ষে আরও হয়তো বেটার এই যে মজুরি দেওয়া সম্ভব হবে। বিশেষত আমাদের শিল্প সেক্টরে একটা স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে এবং আমাদের শিল্প সেক্টর অর্থনীতিতে যে অবদান রাখছে, এই অবদান আমি মনে করি যে তাদের অবদান উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে এবং তাদের অবদানের কারণেই হয়তো আমাদের অর্থনীতি ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে। ধন্যবাদ আপনাকে জনাব বাবুল আক্তার। শ্রমিকরা আসলে কি চায়, ঠিক কোন কোন পদক্ষেপ নেওয়া হলে শ্রমিকরা তাদের আন্দোলন থামাবে কিংবা তারা ঠিক মতো কাজ করবে? যে আসলে শ্রমিকরা যেটা চায়, স্যার কিছুটা বলে ফেলছেন যে তাদের মজুরিটা বৃদ্ধি হওয়া উচিত। এখন যে আর পোশাক শিল্পে যে এখন যে অস্থিরতা আছে, সেই অস্থিরতা যদি কাটাতে চায়, আমার একটা সুপারিশ সেটা হলো যে আমাদের সরকারের পক্ষ থেকে এবং বিজিএমই বিকিমের পক্ষ থেকে একটা জোরালো একটা মনিটরিং, মানে অ্যাডভান্স একটা মনিটরিং সেল তারা খুলতে পারে যে আগামী মাসে বা তার আগামী মাসে যে কোনো পোশাক শিল্পে কোনো অস্থিরতা বা শ্রমিকদের কোনো দাবি দেওয়া নিয়ে কোনো সমস্যা আছে কিনা, মানে যেটা এক কথা যে গোয়েন্দা তথ্যর মতো এখনই সেটা নিয়ে কাজ করা উচিত এবং যে ফ্যাক্টরিগুলোতে সমস্যা আছে সেইগুলো নিয়ে তড়িৎ গতিতে এবং অগ্রাধিকার ভিত্তিতে বসে সেগুলো সমাধান করা উচিত। এরপরে যে প্রশ্নটা করেছে যে আসলে শ্রমিকেরা কী চায়, তারা মজুরি পাওয়ার সাথে সাথে তারা একটা সম্মান চায়, যে সম্মানের জায়গাটা ঘাটতি। এখানে ন্যায় বিচারের কিছুটা ঘাটতি আছে। কথায় কথায় শ্রমিকদের চাকরি চলে যায়, তাদের কালো তালিকাভুক্ত করা হয়। হ্যাঁ, তাদের এই যে এহসান ভাই বলছে যে আমি শুধু ব্যবহারের কথা বলেছি, যে কারখানার ভিতরে কিন্তু যে গালিগালাজও আছে, যে গালিগালাজটা একটু কমছে। আমি এইটার সাথে একমত যে আমিও একসময় গার্মেন্টস কারখানায় আমি কাজ করেছি, যে গালিগালাজটা একটু কমছে এবং এখনো কিছু কিছু মানে গার্মেন্টস কারখানায় কোনো স্টাফে শ্রমিকদের গায়েও হাত তোলে। এটা তো একটি অপরাধ, এটা তো মানে কোনোভাবেই আপনার গ্রহণযোগ্য নয় এবং এটা শাস্তিযোগ্য অপরাধ। এটা তো শুধু গার্মেন্টস ফ্যাক্টরি না, এটা যে কোনো কর্ম পরিবেশেই কারো গায়ে হাত তোলা কিংবা গালিগালাজ করা এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আপনি কি এটা দায়িত্ব নিয়ে বলছেন যে এটা এখনো আছে? এখনো কিছু কিছু গার্মেন্টস কারখানায় দুই একটা আছে, এখনো আছে এবং অ্যাকশন নেওয়া হয় বলছে, কিন্তু অ্যাকশনটা খুব কম নেওয়া হয়। অ্যাকশনটা কম নেওয়া হয়, কোনো না কোনোভাবে দেখা যায় যে ওই স্টাফের কোনো শাস্তি হয় না। তো শ্রমিকদের এখন যে বর্তমানে যে চাওয়াটা আছে, যে সামনে যে বিষয়টা আসতে পারে, আমাদের শ্রমিকদের একটা চাওয়া ছিল এই যে বাৎসরিক ইনক্রিমেন্ট। 2023 সালে যখন ন্যূনতম মজুরি ঘোষণা করা হলো, তখন আর ওই বাৎসরিক ইনক্রিমেন্টটা দেওয়া হয়নি এবং সেটা ন্যূনতম মজুরি বোর্ডের যে গেজেট আছে সেই গেজেটেই তারা এটা উল্লেখ করে গেছে, এটা হবে না। আমরা জনাব ইফতেখার আমি আপনার কাছে আসতে চাই, কারণ এখানে হয়তো বোঝার ভুল হচ্ছে, কিংবা আপনি যদি পরিষ্কার করেন যে নিম্নতম মজুরিটা একটা ঠিক করা হয়েছে, মানে আপনার মজুরিটা বেড়েছে, সেখানে আবার বাবুল আক্তার যে কথা বলছেন আবার 5% ইনক্রিমেন্ট, মজুরি বৃদ্ধি তো ইনক্রিমেন্ট, তাই না? এই জায়গাটা একটু যখন মজুরি নির্ধারিত হবে, মজুরি নির্ধারিত হওয়ার পরে পূর্বে যে সকল ইনক্রিমেন্ট ছিল সেটা তো হচ্ছিল আপনার মজুরির মধ্যে ঢুকে যাবে। এখন নতুনভাবে আপনি যখন মজুরি নির্ধারণ করবেন, এই 5% ইনক্রিমেন্ট যেটা, এটা হচ্ছিল 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে এই 5% পাবে। এখন বাবুল সাহেব যেটা বলতে যাচ্ছিলেন, আমরা যখন একটা মজুরি একটা ফিক্স করি, অর্থাৎ মজুরি বোর্ড কর্তৃক যখন একটা মজুরি ঘোষিত হয়, তাহলে ইতিপূর্বে ধরে 3 বছর পরে হোক বা 4 বছর পরে হোক, তাহলে 3 বছর তো তিনি যে ইনক্রিমেন্টটা পেয়ে আসছেন ওই ইনক্রিমেন্টটা তো মজুরির ভিতরে ঢুকে গেল। আর যখন আমি একটা মজুরি ঘোষণা করলাম যে এখন যে 12,500, এটা হচ্ছিল সমন্বিত মজুরি। সমন্বিত অর্থাৎ হচ্ছিল এটা মূল মজুরি, বাড়ি ভাড়া, তারপরে হচ্ছিল বিভিন্ন ধরনের যে তার ভাতা আছে, সব মিলে হচ্ছিল 12,500 টাকা। ওভারটাইম কিন্তু এটার থেকে বাইরে। এখন এই 12,500 টাকা তিনি পাবেন এবং 1 বছর অতিক্রান্ত হলে তিনি আবার এটা 5% এটার সাথে, তার 12,500 সাথে না, ওনার যে 6,000 সামথিং, যেটা 4th গ্রেড, আগে তো 7টা গ্রেড ছিল, পরে 5টা, এখন হলো 4টা গ্রেড। তাহলে 4th গ্রেডে যেটা হচ্ছিল নিম্নতম মজুরি, ওইটা বোধ হয় 6,000 সামথিং, ওইটার সঙ্গে ওনার 5% যোগ হবে 1 বছর পরে। তো এটা 2023-এর
নভেম্বরে বা ডিসেম্বরে এটা মজুরি ঘোষিত হয়েছিল। তাহলে 2024-এ 1 বছর হয়ে গেছে, একটা 5% ওনারা পাবেন এখন, আবার 2025-এ আর একটা 5% পাবেন। জি জন বাবুল আক্তার, আপনি ক্লিয়ার হচ্ছেন না? কোনো প্রশ্ন করতে পারেন? না, আমি এটা পরিষ্কার, স্যার যেটা বলছে এটার সাথে আমি পরিষ্কার যেটা যে বার্ষিক ইনক্রিমেন্ট যখনই প্রতি বছর আমরা দেখছি যখনই ন্যূনতম মজুরি দেওয়া হয় তখন ওই বছরে আর বার্ষিক ইনক্রিমেন্টটা ওয়ার্কাররা পায় না বা দেওয়া হয় না। তো গত বছরও সেইটাই হয়েছে, অর্থাৎ বার্ষিক ইনক্রিমেন্টটাকে ওইভাবেই তারা ধরে নিয়েছে। এই বছর এসে এই ডিসেম্বরে একটা ইনক্রিমেন্ট হবে। এই বছর কিন্তু শ্রমিকদের দাবি কিন্তু ইনক্রিমেন্ট 5%-এর চেয়ে বেশি। এই বিষয়ে শ্রমিকদের দাবি দেওয়া ছিল 15%। আমরা ইতিমধ্যে মন্ত্রণালয় একটা কমিটি গঠন করছে যেখানে বিজিএমএ, বিকিএমএ এবং আমরা 3 জন শ্রমিক প্রতিনিধি আছি। তো আমাদের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে 15% বেসিকের উপরে আমরা ইনক্রিমেন্ট চেয়েছি, অর্থাৎ আগের 5%-এর সাথে আর 10% আমরা যোগ করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি এবং পরবর্তী ন্যূনতম মজুরি না আসা পর্যন্ত এটা। তো আমরা এইটা শ্রমিকদের একটা দাবি আছে। তারপরে একটা বিষয় যদি আপনি খেয়াল রাখবেন যে প্রতি বছরই যখন ঈদ আসে তখন কিন্তু কিছু গার্মেন্টস সেক্টর কিন্তু একটু অস্থিরতা ভোগ করে যে ঈদ বোনাস দিতে পারবে কিনা, মালিকরা পারবে কিনা। অতএব এইটাও এখন থেকেই অ্যাডভান্স মনিটরিং করা উচিত যে অস্থিরতা কমানোর জন্য, যাতে ভবিষ্যতে এটা না হয়। এবং শ্রমিকদের যে চাওয়াটা আছে যে কারখানার ভিতরে সুযোগ সুবিধা ভোগ করা নিয়ে অনেক কিন্তু শ্রমিকদের ক্ষোভ আছে, হতাশাও আছে। ক্ষোভটা হলো কি, তাদের যেমন ছুটি, যেমন মেডিকেল ছুটি যদি একদিনও কেউ কাটায়, আইন বলে দিচ্ছে তার একজন MBBS ডাক্তারের একটি সার্টিফিকেট লাগবে। এখন দেখেন একজন জ্বরের কারণে একজন নারী শ্রমিক বা একজন পুরুষ শ্রমিক একজন জ্বর বা ঠান্ডা জ্বরের কারণে সে কারখানায় যেতে পারলো না, সে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেলো, তার দরকার এখন একটা MBBS ডাক্তার সার্টিফিকেট, সে ওইটা দিতেও পারবে না, তার ছুটিটাও মঞ্জুর হবে না। এই একটা সমস্যা আছে। তারপর আপনার আলোচনার মাধ্যমে এইটাই কারখানার ভিতরে যে শ্রমিকদের যে ফ্যাক্টরি মালিক ওনারা নিশ্চয়ই এই জিনিসগুলো বুঝেন। আমার মনে হয় এই বিষয়গুলো নিজেদের মধ্যে আলোচনা করে শেষ করে দেওয়া যায়। আর যারা ফজলে শামীম এহসান, আপনার কাছে আসতে চাই এই যে আলোচনাটা হলো যে আপনার এই যে ইনক্রিমেন্টের ব্যাপার, তারপরে এই যে ছুটি ছাটার ব্যাপার, যেটা আসলে একটা সিস্টেমের মধ্যেই চলে, এই ছোটখাটো বিষয়গুলো কি এখনো সমাধান হয়নি কিংবা এগুলো সমাধানের নয়? না, এগুলো আসলে সমাধান হয়নি আমি বলবো না, অনেকাংশে সমাধান হয়েছে, কিন্তু পুরোপুরি আসলে কখনোই সমাধানের আগে আবার নতুন নতুন আইন তৈরি হয়, এটা একটা চলমান প্রক্রিয়া, এটা একটা স্বাভাবিক। বাট আমরা চেষ্টা করছি। আপনি যদি দেখেন শ্রমিক অসন্তোষের জন্য কি এগুলো বড় কোনো কারণ? এগুলো আসলে খুব বেশি বড় কারণ না, তবে অনেক সময় পুঞ্জীভূত ক্ষোভ এক সময় জমতে জমতে অনেক বড় আকারও ধারণ করে, আমি এটা সরাসরি অস্বীকার করছি না। তারপর আপনি জানেন যে গত 1 বছর ধরে আসলে দ্রব্যমূল্যের যে পরিমাণ ঊর্ধ্বগতি হয়েছে সেই তুলনায় আমাদের শ্রমিক কেন আমাদের প্রত্যেকেই আসলে আমাদের এটা তাল মিলে চলতে কষ্ট হচ্ছে, সে যত ধনী গরিব সবাইরই প্রায় আমাদের কষ্ট হচ্ছে। তো এটা বাস্তব সত্য কথা, এখানে আসলে অস্বীকারের কোনো উপায় নেই। আমাদের ইনফ্লেশন প্রায় 9%-এর কিছু কম বেশি আছে বাংলাদেশ ব্যাংক এবং BIDS এর হিসাব অনুযায়ী। তো এখানে আলোচনা একটা আমাদের চলছে। আবার এখানে একটা আলোচনারও দাবি রাখে যে ইনফ্লেশন যা হচ্ছে সেটা যদি পুরোপুরি আমরা ইনক্রিমেন্ট দিয়ে দিই তাহলে তো সেই ইনফ্লেশনটাকে আমরা স্ট্যাবলিশ করে ফেললাম, আমরা দাম কমানোর দিকে গেলাম না। তখন তো আবার সাধারণ মানুষ, আমার এই 30 লাখ শ্রমিকের বাইরে যারা আছে আরও প্রায় 15-16 কোটি মানুষ, তারাও এফেক্টেড হবে। দ্রব্যমূল্য সরকারেরও দায়িত্ব আছে দ্রব্যমূল্য কমায় আনা, কীভাবে সেটা কাজ করা যায় সেটা ওইখানে করা, আমাদের মালিকদের উদ্যোক্তাদের পক্ষ থেকে কতটুকু বেশি দেওয়া যায় সেটা আমরা অবশ্যই আলোচনা করব যে কিভাবে কারণ আমাদের এই সেক্টরের মূল চালিকা শক্তি শ্রমিক, তারা যদি ভালো না থাকে, তারা যদি এই সেক্টরে কাজ করতে না চায়, তারা যদি যথাযথ মজুরি না পায়, আমার সেক্টর ধ্বংস হয়ে যাবে। ফলে যথাযথ মজুরি দিয়ে কিভাবে রাখতে হবে সেটা কিন্তু আমাদেরই চিন্তা, যে কিভাবে কত টাকা মজুরি না দিলে তারা থাকবে না, সেটা অবশ্যই আমাদেরকে দিতে হবে, না হলে আমাদের সেক্টর ধ্বংস হয়ে যাবে। আর ছোট ছোট যে বিষয়গুলো বাবুল ভাই তুললেন, এগুলো অনেক সময় আইনের কারণে হয়, আইনের ব্যত্যয় ঘটায় আমাদের, এগুলো আলোচনাতে ঠিক করা যায় যে একদিন যদি কি অ্যাবসেন্ট থাকে সে কোত্থেকে মেডিকেল সার্টিফিকেট জোগাড় করবে, এটা বলা দিয়ে যেতে পারে। তুমি 3 দিনের বেশি হলে মেডিকেল সার্টিফিকেট আনো, এটা ইন্ডিভিজুয়াল, এগুলো এগুলো ম্যানেজমেন্টের দায়িত্ব। আমি অনেক ফ্যাক্টরি চিনি যারা বলে দেয় যে 2 দিনের কম হলে লাগবে না, 2 দিনের বেশি গেলে তুমি ডাক্তার সার্টিফিকেট আনো, এটা আমি জানি, আমি নাম বলতে পারবো ফ্যাক্টরির, অনেক ফ্যাক্টরি এরকম আছে। তো
এগুলো আসলে আলোচনা করে এবং প্রয়োজনে আমাদের লেবার ল যখন অ্যামেন্ডমেন্ট হয় সেখানে আমরা ছোট ছোট বা লেবার রুলসের সময় আমরা আসলে এগুলাকে অ্যামেন্ড করতেই পারি। এগুলা যদি শ্রমিক পক্ষ থেকে দাবি উঠে এরকম ছোট ছোট কোথায় আমাদের ক্ষোভ থাকে আমাদের শ্রমিক ভাই বোনদের, সেগুলো নিয়ে আমরা অবশ্যই অ্যাড্রেস করতে পারবো। জি জি, ধন্যবাদ আপনাকে জনাব ইকতেদার আহমেদ। শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হয়, কিছু কিছু পণ্য বাংলাদেশ আবারও আমদানি নির্ভর হয়ে পড়ার ঝুঁকিতে পড়েছে। এমন বাস্তবতায় শ্রমিক অসন্তোষের টেকসই সমাধানে মালিক, শ্রমিক এবং সরকারের করণীয় কি? এটা হচ্ছিল যে আমাদের শিল্প সেক্টর যেগুলো আছে বা যেগুলো হলো রপ্তানিমুখী শিল্প সেক্টর, এগুলোর উৎপাদন যেন কোনোভাবেই ব্যাহত না হয় এবং এগুলোতে যেন সবসময় যেন একটা শান্ত পরিবেশ থাকে, সেই ব্যাপারে সরকারকে সচেষ্ট থাকতে হবে। আর যে শ্রমিকদের মজুরি এবং আমাদের যে বাজার অর্থনীতি বা আমাদের বাজারের যে বর্তমান অবস্থা, শামীম সাহেব ওটার উপরে আলোকপাত করেছেন। তো এটার দ্বারা তো শুধুমাত্র শ্রমিক নয়, দেশের কিন্তু আপামর জনমানুষ সকলেই কিন্তু আজকে হচ্ছিল এই যে বাজার যে নিয়ন্ত্রণহীন, এই নিয়ন্ত্রণহীন বাজারের কারণে কিন্তু সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত। তো আমরা দেখেছি যে বিগত সরকারের সময় বলা হতো যে সিন্ডিকেট আছে এবং সিন্ডিকেটের কারণেই দেখা যাচ্ছে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসে না এবং দ্রব্যমূল্য দেখা যাচ্ছে যে উৎপাদন খরচ যেটা বা একটা আমদানিকৃত পণ্য যদি হয়, সেখানে দেখা যাচ্ছে যে আমদানি ব্যয় যত, এর চেয়ে হয়তো যে আমাদের যে যখন এটা বাজারজাত করা হয় মূল্য অনেক বেশি পড়ছে। প্রতিটি পণ্যের মূল্য আমরা যদি সহনীয় পর্যায়ে রাখতে পারি তাহলে শ্রমিক লাভবান হবে, আমাদের দেশের সাধারণ জনমানুষ লাভবান হবে, সবাই সাশ্রয়ী মূল্যে বা কম মূল্যে পণ্য কিনতে পারবে। আমরা চাই দেশে একটা স্থিতিশীলতা থাকুক, দেশে শান্তি থাকুক এবং কৃষক তার কৃষিজ পণ্য উৎপাদন করে সুন্দরভাবে তার জীবিকা নির্বাহ করুক, শ্রমিক তার কারখানায় শ্রম দিয়ে সে যে মজুরি পাবে এই মজুরি দিয়ে সে সুন্দরভাবে তার জীবন নির্বাহ করুক এবং আমাদের পণ্যের মূল্য বা আমাদের বাজার স্থিতিশীল থাকুক এবং আমাদের অর্থনীতি যেটা, এটা প্রতি বছরই দেখা যাচ্ছে যে আমরা এখানে নতুনভাবে প্রভিশন করা হচ্ছে যে 5% ইনক্রিমেন্ট। এখন 5% ইনক্রিমেন্ট আপনি বছরে দিচ্ছেন, যদি ইনফ্লেশন যদি 5%-এর উপরে হয়, পৃথিবীর অন্যান্য দেশে আমি দেখেছি যে আপনার হচ্ছে শ্রমিকেরও আন্দোলন করা লাগে না বা যারা সরকারি কর্মচারী বা প্রাইভেট সেক্টরে কর্মচারী কেউরই কিন্তু আন্দোলন করা লাগে না। এটা কিন্তু অটোমেটিক্যালি যদি দেখা যাচ্ছে যে বছর শেষে হচ্ছিল আপনার ইনফ্লেশন 10%, তাহলে অটোমেটিক্যালি তার বেতন 10% বেড়ে যাবে। আমি যখন জাপানে ছিলাম, আমি উদাহরণ দিই, আমি দেখলাম যে আমাকে তারা যে মাসের শেষে ওদের হচ্ছিল ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় মার্চ মাসে, এবং দেখা গেল যে আমাকে তারা বাড়তি টাকা দিল। তো আমি জিজ্ঞাসা করলাম বাড়তি টাকা কেন? ওরা বললো যে আমাদের ইনফ্লেশন এত % এবং ওই ইনফ্লেশনের কারণে তোমাদের যে অ্যালাউন্স যেটা, এই অ্যালাউন্সটা বেড়ে গিয়েছে আর কি। আমাদের দেশে আমরা যদি এটা তো সরকারের ব্যর্থতা, ইনফ্লেশন যদি বাড়ে এটা হচ্ছিল সম্পূর্ণভাবে এই ইনফ্লেশনের জন্য হচ্ছিল সরকার দায়ী বা রাষ্ট্র ব্যবস্থার সাথে যারা সম্পৃক্ত তারা দায়ী। তো সুতরাং এটার জন্য সরকারি কর্মচারী বলেন বা শ্রমিক বলেন তারা কেন সাফার করবেন, এবং এই ধরনের বিধান কিন্তু আমাদের দেশেও করা উচিত। আর যত % ইনফ্লেশন হবে আন্দোলনের প্রয়োজন নাই, অটোমেটিক্যালি তাদের বেতন তত % বেড়ে যাবে। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, রপ্তানি খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড, সুতরাং বিনিয়োগ, কর্মসংস্থান, রপ্তানি আয়, অভ্যন্তরীণ চাহিদা পূরণ সহ সার্বিক অর্থনীতির স্বাস্থ্য ঠিক রাখতে দেশের শিল্পাঞ্চলে স্বস্তিদায়ক পরিবেশ থাকা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আলোচকরা যেমনটি বলছিলেন, দেশের শিল্প কারখানায় কিছুদিন পরপরই কেন অস্থিরতা দেখা দেয় তা একটি নির্বাহ গবেষণার মাধ্যমে চিহ্নিত করে প্রতিটি সমস্যার দ্রুত সমাধান করতে হবে। শ্রমিকদের অধিকার ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে, মালিক শ্রমিকের সম্পর্ক আরো উন্নত করতে হবে, সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে হবে। সব পক্ষকে মনে রাখতে হবে দেশের শিল্প খাত ক্ষতিগ্রস্ত হলে বড় ঝুঁকিতে পড়বে কর্মসংস্থান। সুতরাং সংঘাতের পথে না গিয়ে আলোচনার মধ্যে দিয়েই যে কোনো সমস্যার সমাধান করতে হবে, কলকারখানা উৎপাদন নির্বিঘ্ন রাখতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।